আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, যে যেখানে আজকের ক্লাস অংশগ্রহণ করেছে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ক্লাস শুরু করেছি। আজকে আমরা অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী বা এইচএসসি যাদের তাদের জন্য প্রোগ্রামিং ভাষার ওপরে আলোচনা করব। প্রোগ্রামিং ভাষা, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে জানার আগে আমরা একটু শিক্ষণফল সম্পর্কে জেনে নিই। আমরা আসলে জানবো প্রোগ্রামের ধারণা, বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বর্ণনা করতে পারবো, বিভিন্ন বৈশিষ্ট্য এবং ডেটা টাইপ সম্পর্কে জানতে পারবো। তো এইখানে আসি আমরা প্রথমে প্রোগ্রামিং ভাষা কি। অর্থাৎ আমরা যদি এমন হয় যে আমাকে কোনো একটা সমস্যা দেওয়া হলো, তো আমার ফার্স্ট কাজটা কি হবে? সমস্যাটাকে সমাধান করা। তো ঠিক কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার ভাষায় ধারাবাহিকভাবে যদি কোনো কমান্ড বা নির্দেশ বা সমাধান তৈরি করা হয়, এর সমষ্টিকে আমরা বলি প্রোগ্রামিং। তো অর্থাৎ আমি যে কোনো সমস্যা দেওয়া হলো সেটা একটা ধারাবাহিকভাবে আমি কি করলাম, কতগুলো কমান্ড বা নির্দেশ ব্যবহার করে সেটা সমাধান করলাম, তবে সেটাকে আমরা বলবো প্রোগ্রাম। ইংরেজি কবি লর্ড বাইরনের কন্যা লেডি আডা অগাস্টা বাইরনকে প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক বলা হয়, কারণ উনি সর্বপ্রথম প্রোগ্রামিং সম্পর্কে একটা ধারণা দেয়। সেটাও হচ্ছে চার্লস ব্যাবেজের ডিফারেন্সিয়াল ইঞ্জিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে সচল করার জন্য 1842 সালে সর্বপ্রথম এই ধারণা দিয়ে থাকেন। তুরিন বিশ্ববিদ্যালয়ে যখন চার্লস ব্যাবেজ এটা নিয়ে আলোচনা করতেছিল বা কথা বলতেছিল, ঠিক ওই সময় পরবর্তীতে তিনি দেখা করে তিনি ধারণা দেন যে এই কম্পিউটারকে বা এই ডিভাইসটাকে চালাতে হলে আমি একটা ভাষা বা আমি একটা কনসেপ্ট দিতে পারি, সেই কনসেপ্টের আলোকে এটা করলে এটা কাজ করবে। তো সেই থেকে আসলে মূলত লেডি অগাস্টা বাইরনকে বলা হয় হচ্ছে প্রোগ্রামিং ধারণের প্রবর্তক। তো কম্পিউটার সিস্টেম প্রোগ্রাম রচনা করার জন্য কিছু কি ব্যবহার করা হয়? শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ইত্যাদি বিভিন্নভাবে ব্যবহার করা হয়। এগুলোকে আসলে মূলত একত্রে প্রোগ্রামের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। তার মানে আমরা যে বিভিন্ন শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত ব্যবহার করে যে কমান্ড লিখলাম, এটা লিখতে গেলে যেটা হয় এই ভাষাকে একত্রে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ধরনের প্রোগ্রাম রচনার জন্য বিভিন্ন ধরনের ভাষা আছে। প্রতিটি প্রোগ্রামিং ভাষায় বিশেষ কিছু সিনট্যাক্স রয়েছে, অর্থাৎ যার যার গঠন রয়েছে সেই গঠন অনুসারেই প্রোগ্রাম লিখতে হয়, এর বাহিরে অন্যভাবে লেখা সম্ভব না। তো প্রোগ্রামিং ভাষার কয়েকটি স্তর আছে। এই স্তরগুলো হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, যেটাকে 1945 সালে শুরু হয়েছে, এটাও হচ্ছে মেশিন ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সাল থেকে শুরু হয়েছে, অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্ম 1960 সালে বাজারে আসে, যেটাকে উচ্চতর ভাষা বলা হয়, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং চতুর্থ প্রজন্ম যেটা 1970 সালে বাজারে এসেছে, এটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এবং পঞ্চম স্তরের ভাষা হচ্ছে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা, অর্থাৎ ন্যাচারাল যে আমরা কথাবার্তা বলি এই ভাষাকে। তার মানে প্রোগ্রামিং ভাষার স্তর হচ্ছে টোটাল 5টা। তো এরপরে আসি আমরা প্রোগ্রামিং ভাষার স্তরগুলোর ভিতরে প্রথম প্রজন্ম প্রোগ্রাম রচনার ভিত্তিতে প্রোগ্রামকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা নিম্ন স্তরের ভাষা, যেটা মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, আর একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। আর একটা মিডল লেভেলের ভাষা আছে, তবে সেটাকে আসলে উচ্চ স্তরের ভাষা হিসেবেই নেওয়া যায়। যেমন সি হচ্ছে মিডল লেভেল ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা আসলে পরবর্তী যেহেতু C++-এর উচ্চ স্তরের ভাষায় ধরেছি। তার নিম্ন স্তরের ভাষা হচ্ছে মেশিন ভাষার অ্যাসেম্বলি ভাষা, আর উচ্চ স্তরের ভাষা হচ্ছে C++, বেসিক, প্যাসকেল এবং ফরটেন। এরপর আসি আমরা মেশিন ভাষা আসলে কি। মেশিন মানে যন্ত্র, অর্থাৎ কম্পিউটার তার নিজস্ব একটা ভাষা আছে, যে ভাষায় কম্পিউটার নিজেই কাজ করে। তোমরা তৃতীয় অধ্যায়ে এই সম্পর্কে জেনেছো, বিশেষ করে বাইনারি যোগ বিয়োগের ক্ষেত্রে বা এইসব ক্ষেত্রে যে কীভাবে কম্পিউটার কাজ করে এবং কম্পিউটার কোন ভাষাটাকে বোঝে। সাধারণত মেশিন ভাষা 0 এবং 1 এই দুইটা অঙ্ক থাকে, এবং বিদ্যুতের হাই ভোল্টেজকে বিট 1 এবং লো ভোল্টেজকে 0 হিসেবে নির্দেশ করা হয়। এবং এটা আমরা তৃতীয় অধ্যায়ে জেনে এসেছি যে 1-এর জন্য কত ভোল্টেজ নেয় এবং 0-এর জন্য কত ভোল্টেজ নেওয়া হয়। তো মূলত এই যে 0 আর 1 এই দুইটা নির্দেশ দিয়েই কম্পিউটারকে প্রোগ্রাম লেখার পদ্ধতিকে মেশিন ভাষার প্রোগ্রাম বলা হয়। যন্ত্র ভাষার নির্দেশ দেওয়ার জন্য 4 ভাগে ভাগ করা যায়। যেসব নির্দেশ দেওয়া হয় তার 4 ভাগে। একটা হচ্ছে গাণিতিক, অর্থাৎ যোগ বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করার ক্ষেত্রে। আর একটা নিয়ন্ত্রণ, অর্থাৎ লোড, স্টোর, সেন্ড। আর একটা হচ্ছে ইনপুট আউটপুট এর ক্ষেত্রে, এবং প্রত্যক্ষ ডিরেক্ট ইউজের ক্ষেত্রে। এই 4টা নির্দেশ দেওয়া হয়ে থাকে যন্ত্র ভাষার ক্ষেত্রে। মেশিন ভাষার কিছু সুবিধা আছে। কম্পিউটার অভ্যন্তরীণ সার্কিট বা মেমোরি অ্যাড্রেসের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়। কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠনকে সম্পর্কে জানা যায়
প্রোগ্রাম দ্রুত কার্যকর হয়, কম পরিমাণ লজিক ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা যায়, কোনো অনুবাদক প্রোগ্রাম দরকার হয় না, এটা সবচেয়ে বড় সুবিধা, কম পরিমাণ মেমোরি ব্যবহার করে প্রোগ্রাম নির্বাহ করা যায়। এরপরে কিছু এর অসুবিধাও আছে। প্রোগ্রাম রচনা করা অত্যন্ত ক্লান্তিকর সময় সাপেক্ষ। এর পিছনে কারণ হচ্ছে, আমি যদি বলি অ্যাপেল, তো অ্যাপেলের পরিবর্তে যে বাইনারি ডিজিট ব্যবহার করা হবে, তাহলে তুমি চিন্তা করো এটা লিখতে গেলে কি পরিমাণ ক্লান্তি এবং সময় সাপেক্ষ লাগবে। এই জন্য বলা হয়েছে এটা ক্লান্তিক এবং সময় সাপেক্ষ। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না, এটা আরেকটা অসুবিধা। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সংগঠন সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য, অর্থাৎ আমি কোন ডিভাইসের জন্য এটা তৈরি করব, কোন কম্পিউটারের জন্য, তার সংগঠন বা তার গঠন সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। ডিবাগ করা কষ্ট, হয়তো কোনো প্রবলেম খুঁজে বের করা খুবই কষ্টকর, দক্ষ প্রোগ্রামের প্রয়োজন হয়। অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যে অ্যাসেম্বলি ভাষা বিভিন্ন সহযোগী ভাষা দ্বারা গঠিত, তাই একে সাংকেতিক ভাষা বলা। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের সাংকেতিক কিওয়ার্ড অথবা সংকেত ব্যবহার করা হয়ে থাকে। 1950 সালে দিকে থেকে এই ভাষার ব্যবহার শুরু হয়। এই ভাষার ক্ষেত্রে নির্দেশ এবং তথ্যের ঠিকানা বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলা হয় সাংকেতিক কোড বা নেমনিক কোড বলা হয়। অর্থাৎ বিশেষ যে কোড ব্যবহার করে এটাকে বলা হয় হচ্ছে নেমনিক কোড বা সাংকেতিক কোড। যেমন যোগ করার জন্য ADD ব্যবহার করা হয়, সংরক্ষণ করার জন্য STA ব্যবহার করা হয়। অ্যাসেম্বলি ভাষায় 4টা অংশ: লেভেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। লেভেল হচ্ছে চিহ্নিত করার জন্য একটা সিরিয়াল 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল থেকে। অপকোড হচ্ছে আমি মূলত কাকে ব্যবহার করব। যেমন আমি বললাম A আর B যোগ করো, তার মানে A এবং B এই দুইটা হচ্ছে অপকোড। আর অপারেন্ট হচ্ছে একে, এই যে A আর B কে যোগ করার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটা হচ্ছে অপারেন্ট। যেমন এখানে বিয়োগ করা হয়েছে সাব A সাব B, তার মানে A B এর সাথে সাব অপারেশন। এবং লাস্টের কি ধরনের কাজ করা হয়েছে? বিয়োগের কাজ করা হয়েছে, কমেন্ট করা হয়েছে। লেভেল মানে হচ্ছে 1 2 3 সিরিয়াল করা। অপকোড মানে হচ্ছে কি করা হবে, মানে কাকে করা হবে। এবং অপারেন্ট হচ্ছে কি করা হবে, তো অপারেশনটা কি, এবং শেষে সেই অপারেশনটা সম্পর্কে বর্ণনা দেয়, এটা কমেন্টস বলা হয়। ঠিক, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এভাবে কাজ করে থাকে। এরপর অ্যাসেম্বলি ভাষার কিছু অসুবিধা আছে। এই ভাষায় রচিত প্রোগ্রাম দক্ষ ও সংক্ষিপ্ত হয়, মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন হয় না, প্রোগ্রাম রচনার সময় ভুলের পরিমাণ খুবই কম, মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায় এবং ডিবাগিং করা অনেক সহজ। অসুবিধা আছে কিছু। প্রোগ্রাম রচনা করার জন্য অত্যন্ত ক্লান্তিকর, সময় সাপেক্ষ। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিন ব্যবহার করা যায় না, এটা ওই মেশিন ভাষার মতো। প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটার সংগঠন সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য, অনুবাদক প্রোগ্রাম দরকার হয়। এই ভাষা সরাসরি মেশিন বুঝতে পারেন না, এটা আর একটা অসুবিধা। তো তোমাদের কাজ হচ্ছে মেশিন ও অ্যাসেম্বলি ভাষার পার্থক্যটা অবশ্যই লিখে ফেলবে। এরপর মধ্যস্তরের ভাষা আছে কিছু। কম্পিউটার দিয়ে আরও বেশি কাজ করার জন্য এই ভাষার উদ্ভব হয়। এই ভাষার নিয়ন্ত্রণ প্রোগ্রাম রচনা করা হয়। মধ্যস্তরের ভাষাগুলো হচ্ছে C++, জাভা, ফোর্থ, ম্যাক্রো অ্যাসেম্বলি, ফোরট্যান্ড, প্যাসকেল। 1960 সালের দিকে এই ভাষার উদ্ভব হয়। এই ভাষারও কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধাগুলো হচ্ছে এই ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামারদের কাছে খুবই সহজসাধ্য, যে কোনো ধরনের কম্পিউটার নির্বাহ করা যায়। একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা যায় না, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ভুল সংশোধন করাও সম্ভব। আর অসুবিধা হচ্ছে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। এ ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না, উচ্চস্তর ভাষার তুলনায় এ ভাষা কঠিন। এরপরে আমরা উচ্চ স্তরের ভাষা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা এক ধরনের কম্পিউটার রচিত প্রোগ্রাম, অন্য প্রোগ্রামের বা অন্য ধরনের কম্পিউটার ব্যবহার করা যায় না। এই যে একটা সমস্যা, এই সমস্যা আসলে খুবই ঝামেলা। এই সকল অসুবিধা থেকে অবহিতের জন্য পরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের তৈরি হয়, উদ্ভব হয়। তো হাই লেভেল মানুষ দ্রুত লিখতে, বুঝতেও, স্মরণ রাখতে পারে। যেমন C++, বেসিক, প্যাসকেল, ফোরট্যান্ড ইত্যাদি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু সুবিধা আছে, যে কোনো ধরনের কম্পিউটার ব্যবহার করা যায়। মানুষের পক্ষে নিম্ন স্তরের ভাষার চেয়ে উচ্চ স্তরের ভাষা শিক্ষা সহজ, তাড়াতাড়ি প্রোগ্রাম রচনা করা যায়, ভুল হওয়ার সম্ভাবনা কম ও সংশোধন করা সহজ। লাইব্রেরি ফাংশনের সুবিধা আছে এবং প্রোগ্রাম লেখার সময় হার্ডওয়্যার দিয়ে ভাবতে হয় না, প্রোগ্রাম তো তুলনামূলকভাবে ছোটও হয়। কিছু অসুবিধাও আছে। এই ভাষায় প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে না, এটা সবচেয়ে বড় অসুবিধা। সব ভাষায়, মেশিন ভাষা ছাড়া কোনো ভাষায় কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। প্রোগ্রাম লেখার পূর্বে স্ট্রাকচার জানতে হয়, কী ধরনের প্রোগ্রাম করব, কোন ধরনের স্ট্রাকচারের উপর হবে। কমান্ডের সিনট্যাক্স জানতে হয়। অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, অর্থাৎ কম্পিউটার যখন বুঝবে তার জন্য অনুবাদক। লো লেভেল ভাষার তুলনায় দক্ষতা কম,
লো লেভেল ভাষার তুলনায় নমনীয়তাও কম। তোমাদের যেটা কাজ, মেশিন ও হাই লেভেল ভাষার পার্থক্যটা ভাষা লিখে ফেলবে, হাই অ্যাসেম্বলি এবং হাই লেভেল ভাষার মধ্যে পার্থক্যটা জেনে নিবে। কয়েকটি জনপ্রিয় স্তরের প্রোগ্রাম ভাষা আছে, যেমন ফরট্রান বাজার এসেছে 1957 সালে, এর আবিষ্কার করেছে IBM। এটা আসলে ব্যবহার করা হয় বৈজ্ঞানিক কাজে এবং প্রকৌশলীর কাজে। এরকম অ্যালগোল আছে 1958, ইন্টারন্যাশনাল গ্রুপ তৈরি করে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বৈজ্ঞানিক এবং প্রকৌশলীর ক্ষেত্রে। LISP 1959 সালে MIT ইউনিভার্সিটি USA তারা আবিষ্কার করে এবং এটা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য ব্যবহার করা হয়। APL 1960 IBM তৈরি করেছে এটা, এবং বৈজ্ঞানিক এবং প্রকৌশলীর কাজে কোবল আছে 1961, US আর্মি ব্যবহার করতো এটা, অর্থাৎ ওরা তৈরি করে এটা এবং ব্যবসায়িক বাণিজ্যিক কাজে ব্যবহার করে। বেসিক 1964 সালে ডেথ মথ ব্যবহার করে। সায়েন্স এটা আসলে বিজ্ঞান, প্রকৌশলী, বিজনেস, এডুকেশন সব সাইডে ব্যবহার করা হয়তো। প্যাসকেল আছে 1970 সালে, ফেডারেল ইনস্টিটিউট আবিষ্কার করে সুইজারল্যান্ডের, এটা আসলে সাধারণ কাজের সি আছে 1970। বেল ল্যাবরেটরিতে রিচি আছে, উনি আবিষ্কার করেন, ডেনিস রিচি, এটাও সাধারণ কাজের জন্য। তারপরে এডি আছে 1975 সালে, US আর্মি ব্যবহার করেছে সাধারণ কাজের জন্য। জাভা আছে 1991 সালে, জেমস গসলিং তৈরি করে, এটা সাধারণ কাজের জন্য ব্যবহার করা হয়। চতুর্থ প্রজন্ম বা অতি উচ্চ স্তরের ভাষা যেটা আছে কম্পিউটার সহজ ব্যবহারের জন্য বিশেষ ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বা অতি উচ্চ স্তরের ভাষা বলা হয়। রিপোর্ট ও পর্দায় ফলাফলের গঠন, ডেটা রেকর্ড, ইনপুট ডেটা প্রভৃতি নির্দিষ্টকরণের সরল নির্দেশ ব্যবহারের ক্ষমতা চতুর্থ প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য। প্রধানত বাণিজ্যিক প্রয়োগের জন্য ব্যবহৃত এসব ভাষাকে অনেক সময় অ্যাপ্লিকেশন জেনারেটর বলা হয়, যেমন SQL, ওরাকল। চতুর্থ প্রজন্ম বা অতি উচ্চ স্তরের ভাষার সুবিধাগুলো আছে অনেকগুলো। এই ভাষায় লিখিত প্রোগ্রাম কোনো পরিবর্তন ছাড়াই অন্য কম্পিউটার ব্যবহার করা যায়। এটি অনেকটা ন্যাচারাল বা স্বাভাবিক ভাষার মতোই। ডেটা সংরক্ষণ, কোয়েরি, রিপোর্ট তৈরির কাজ সহজে করা যায়। এটি ইন্টারঅ্যাক্টিভ মোডে কর্মক্ষম। প্রোগ্রামিং প্রসেসকে সহজ করে, উচ্চতর ভাষায় তুলনায় এটি খুবই সহজ ও বোধগম্য। সফটওয়্যার ডেভেলপ করতে সময়, অর্থ, শ্রম কম লাগে, প্রোগ্রাম রান করতে সময় কম লাগে। অসুবিধা আছে কিছু, অনেক বেশি মেমোরির প্রয়োজন হয়, প্রোগ্রামের আকার অধিকাংশ সময় বড় হয়, এটি হার্ডওয়্যারের ক্যাপাসিটির ওপর অনেকাংশে নির্ভরশীল, অনেক বেশি ডিস্ক স্পেসের প্রয়োজন হয়। আর এইখানে পঞ্চম পর্যায়ের ন্যাচারাল ভাষা যেটা, পঞ্চম পর্যায়ের ভাষা এমন যাতে আগের প্রোগ্রাম ভাষার মতো জটিল কোড লিখতে পারে এমন প্রোগ্রাম ছাড়াই কম্পিউটারদের সমস্যার সমাধান করা যায়, যার ফলে প্রোগ্রামারদের কীভাবে এটা রুটিন অথবা অ্যালগোরিদম প্রয়োগ করতে হবে তা চিন্তা না করেই কী সমস্যা সমাধান করতে হবে, কী শর্ত পূরণ করতে হবে তা নিয়ে ভাবলে হয়। পঞ্চম প্রজন্মের ভাষা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, যেমন প্রলগ, OPS5, মার্কারি ইত্যাদি। অনুবাদক প্রোগ্রাম কেন? আমি আগেই বললাম মেশিন ভাষা শুধুমাত্র কম্পিউটার বুঝতে পারে, আর বাকি কোনো প্রোগ্রামই কিন্তু সরাসরি কম্পিউটার বুঝতে পারে না। তার মানে এখানে অন্য প্রোগ্রাম যখন করা হয় এটা মেশিন ভাষায় রূপান্তর করতে হলে এখানে একটা ট্রান্সলেটর, অর্থাৎ যে এটাকে তার ভাষায় রূপান্তর করে দেবে, মূলত এই ধরনের প্রোগ্রাম ব্যবহার করা হয়, এটাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। যে প্রোগ্রামের মাধ্যমে উচ্চ প্রোগ্রামকে অর্থাৎ মূল প্রোগ্রামকে যন্ত্রের ভাষায় অনুবাদ করা হয়, বস্তু প্রোগ্রাম, তাকে বলা হয় অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম তিনটা: কম্পাইলার, ইন্টারপ্রেটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলার কি? এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা লেখা উচ্চ প্রোগ্রামকে রূপান্তর করার প্রোগ্রামকে কম্পাইলার বলা হয়। এটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ার পর অনুবাদ করে। এই কারণে কম্পাইলার চালানোর জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়। ভিন্ন ভিন্ন স্তরের ভাষার জন্য ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকে। একই ভাষার জন্য বিভিন্ন সফটওয়্যার কোম্পানি ভিন্ন ভিন্ন কম্পাইলার থাকতে পারে, যেমন সি ল্যাঙ্গুয়েজের জন্য টার্বো C++, কোডব্লকস, ডেভসি, বোরল্যান্ড C++ ইত্যাদি কম্পাইলার কম্পাইলার ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসে কম্পাইলারের প্রধান কাজ বা সুবিধা কি? উচ্চ প্রোগ্রাম বস্তু প্রোগ্রাম লিঙ্ক করা যায়, এভাবে 6টা সুবিধা দেওয়া আছে এখানে। এরপর যদি আমি বলি কম্পাইলারের অসুবিধা কি, ধাপে ধাপে ভুল শনাক্ত সংশোধন করা যায়, এটা হচ্ছে সবচেয়ে যায় না, এটা হচ্ছে অসুবিধা। শনাক্ত না করার কারণে ভুল সংশোধন করা যায় না। ডিবাগিং টেস্টিং ক্ষেত্রে এর কাজ ধীরগতি এবং বেশি মেমোরি দরকার প্রয়োজন হয়, এটাও কম্পাইলারের একটা অসুবিধা। এরপর ইন্টারপ্রেটার যেটা, অর্থাৎ যে প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে এক লাইন থেকে এক লাইন করে মেশিন ভাষায় অনুবাদ করে, ওটা ছিল হচ্ছে কম্পাইলার ছিল সবগুলো একসাথে পড়ে অনুবাদ করে, এটা লাইন টু লাইন, এবং কোনো ভুল থাকলে তা সংশোধন করে পরবর্তী লাইনে কাজ করে, তাকে ইন্টারপ্রেটার বলে।
তাই ইন্টারপ্রেটার উচ্চ প্রোগ্রামকে রান করার জন্য সিপিইউ বা প্রোগ্রামের মধ্যে একটা মাধ্যম হিসেবে কাজ করে থাকে। ইন্টারপ্রেটারের কিছু সুবিধা আছে। ইন্টারপ্রেটার অধিক ব্যবহার বান্ধব, প্রোগ্রামে ভুল সংশোধন করা বা প্রোগ্রাম পরিবর্তন করা সহজ হয়। ইন্টারপ্রেটার আকারে ছোট বলে মেমোরি খরচ কম হয়। অনুদিত অবজেক্ট বা প্রোগ্রামকে মেমোরিতে সংরক্ষণ করতে হয় না। ছোট কম্পিউটার সাধারণত ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। অসুবিধা আছে, প্রোগ্রাম কার্যকরিত কম্পাইলার 2 থেকে 25 অর্থাৎ 5 থেকে 25 গুণ বেশি সময় লাগে। যতবার প্রোগ্রাম কার্যকরী হয় ততবারই নির্দেশ পড়তে হয়, এটা একটা প্রবলেম, অর্থাৎ সমস্যা এই দুইটাই। অ্যাসেম্বলার, তো আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মধ্যম লেভেল ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করার জন্য কম্পাইলার বা আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করলাম। ঠিক অ্যাসেম্বলি নামে একটা ভাষা আছে, এই ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করতে হলে তার জন্য একটা অনুবাদক প্রোগ্রাম, এটাকে অ্যাসেম্বলার বলা হয়। নমিনিক কোডকে যন্ত্র ভাষায় অনুবাদ করা যায়। সাংকেতিক ঠিকানাকে যন্ত্র ভাষায় লেখায় পরিণত করা যায়। প্রত্যেক নির্দেশ ঠিক আছে কিনা পরীক্ষা করা যায়। সব নির্দেশ তথ্য মুখ্য স্মৃতিতে রাখা। সব ভুল সংশোধনের পর প্রধান নির্দেশ থেকে কাজ শুরু করতে কন্ট্রোলকে নির্দেশ দেয়। এর কিছু গঠন আছে, প্রোগ্রামের গঠন হচ্ছে 3টা। একটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট, অর্থাৎ যে কোনো প্রোগ্রাম গঠন হচ্ছে 3টা অংশ। ইনপুট দেয়, প্রসেস করে, আউটপুট দেখায়। যেমন এখানে দুটি সংখ্যা যোগ করার জন্য ইন্টিজার x এবং 100 ইনপুট হিসেবে নেওয়া হয়েছে এবং ইন্টিজার আরেকটা ইনপুট নিয়েছে y, দুইটা যোগ করা হয়েছে জেড নামে একটা অংশে রাখা হয়েছে x প্লাস y এবং প্রিন্ট করে দেখানো হয়েছে টোটাল সমান সমান কোথায় আছে, জেটে আছে। উন্নয়নের ধাপ আছে। উন্নয়নের ধাপগুলো হচ্ছে এখানে টোটাল 7টা ধাপ দেওয়া আছে। 7টা ধাপ যদি আমরা 1-5 থেকে বলি তাহলে প্রোগ্রামের সমস্যা নির্দিষ্টকরণ, অর্থাৎ আমার কি ধরনের সমস্যা হয় আমি কাজ করব সেই সমস্যা নির্দেশ করতে হবে, অর্থাৎ আমাকে ফিক্সড করতে হবে এই সমস্যা নিয়ে আমি কাজ করব প্রোগ্রামিং ক্ষেত্রে। তারপরে সেটা বিশ্লেষণ করতে হবে, এটার জন্য আমাকে কি কি লাগবে, তারপরে সেটা কিভাবে কাজ করব পরিকল্পনা করতে হবে। এরপর প্রোগ্রামিংয়ে কোডিং করতে হবে। কোডিং করার পরে সেটা বাস্তবায়ন করতে হবে যে ঠিক আছে কিনা, অর্থাৎ পরীক্ষা করতে হবে। এরপরে ডকুমেন্টেশন, এটা নিজস্ব জায়গায় জমা রাখতে হবে এবং প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে, অর্থাৎ এটা ঠিকমতো আপডেট করা, এডিট করা, বাদ দেওয়া, এই কাজগুলো করতে হবে। তোমরা ইন্টারপ্রিটারের তুলনায় কম্পিউটার সুবিধাজনক কথাটা ব্যাখ্যা করো, এটা একটু ভালো করে এই মূল্যায়ন তোমাদের জন্য। এরপরে যেটা আছে বাড়ির কাজ তোমাদের এই 5টা। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। আর তোমরা চাইলে এই নিচের নাম্বারগুলোতে আমার সাথে যোগাযোগ করতে পারছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।